সর্বপ্রথমে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজি মহারাজের রাতুল চরণে। ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের অধ্যক্ষ প্রীতিভাজন স্বামী সিদ্ধেশানন্দজিকে, যিনি আমাকে এই সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং সুযোগ করে দিয়েছেন। আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করি শ্রী দীপক গুপ্ত মহাশয়কে। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সুধী ভক্তমণ্ডলীকে, যারা আজকের এই সম্মেলনের অনলাইন সম্প্রচারে উপস্থিত আছেন। আজ আমরা আলোচনা করব 21 শতকে রামকৃষ্ণ সংঘ এই বিষয়টি। সর্বপ্রথমে রামকৃষ্ণ সংঘ এবং 21 শতক এই দুটি শব্দবন্ধনের অর্থ অনুধাবন করতে হবে। রামকৃষ্ণ সংঘ এই কথাটির মধ্যে দুটি ভাব নিহিত আছে, একটি আদর্শগত ও একটি প্রাতিষ্ঠানিক। রামকৃষ্ণ সংঘের আদর্শগত চেহারাটি সর্বব্যাপী, এর কোনো সীমাবদ্ধতা নেই। এটি একটি কনসেপ্ট। কেউ একজন রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের সাথে সংস্রব না রেখেও, পরিচিত না হয়েও রামকৃষ্ণ সংঘের অঙ্গ হতে পারেন। সেটি কেমন? সেটি হচ্ছে, কেউ যদি রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন যার উপর দাঁড়িয়ে আছে সেই উপাদানগুলোকে আঁকড়ে ধরে তার জীবনশৈলী গঠন করেন, অথবা এই ধ্যান ধারণাগুলোকে জীবনব্রত হিসেবে গ্রহণ করেন, তিনি কিন্তু নিজের অজান্তেই রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটি হচ্ছে আদর্শগত দিক। এখন কেউ প্রশ্ন করতেই পারেন, সেই উপাদানগুলো কি কি? সংক্ষেপে বলা যেতে পারে যে সেই উপাদানগুলো হলো, 1 নম্বর আত্মার অমরত্ব, ডিভিনিটি অফ সোল। 2 নম্বর ঈশ্বরের একত্ব, ইউনিটি অফ গডহেড। 3 নম্বর সর্বধর্ম সমন্বয়, হারমোনি অফ রিলিজিয়ন্স। 4 নম্বর শিবজ্ঞানে জীবসেবা, সার্ভিং the jivas with the spirit of serving the Shiva. 5 নম্বর ঈশ্বরের প্রতি ব্যাকুলতা, yearn for realizing God. 6 নম্বর সত্যই কলির তপস্যা, এটি বিশ্বাস করা এবং তদ অনুযায়ী আচরণ করা, লাভ ফর ট্রুথ। 7 নম্বর ধর্মের ব্যাপারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড রিলিজিয়ন। 8 নম্বর বিজ্ঞান ও বেদান্তের মেলবন্ধন, ম্যারেজ বিটুইন সায়েন্স অ্যান্ড বেদান্ত। 9 নম্বর সহিষ্ণুতা শুধু নয়, গ্রহিষ্ণুতাও। ইটস নট only tolerance but acceptance too. 10 নম্বর মতুয়ার বুদ্ধি না করা, ডোন্ট বি ডগম্যাটিক। আবার রামকৃষ্ণ সংঘের একটি প্রাতিষ্ঠানিক রূপও আছে। এই দিকটিকে আমরা ইনস্টিটিউশনাল রিলিজিয়ান বলি। এর আকার, এর আঙ্গিক আছে, ভৌগোলিক সীমাবদ্ধতাও আছে, যেমন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন, অথবা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, অথবা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। এখানে রামকৃষ্ণ সংঘ বলতে বোঝায় সন্ন্যাসী, ব্রহ্মচারী ও গৃহী ভক্তদের। এই রামকৃষ্ণ সংঘের সাকার রূপটি হচ্ছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। যারা রামকৃষ্ণ মঠ অথবা রামকৃষ্ণ মিশনের কর্মধারার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, ওরাই রামকৃষ্ণ সংঘের ভক্ত।
আমরা কিন্তু দুটি দৃষ্টিকোণ নিয়েই আলোচনা করব। প্রশ্ন হচ্ছে 21 শতককে ডিফাইন করার কোনো প্রয়োজন আছে কি? কারণ এক একটি শতক এক একটি আন্দোলনের প্রেক্ষাপটে পরিচিত। যেমন ঊনবিংশ শতাব্দী পরিচিত এ সেঞ্চুরি অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হিসেবে, ভারতের ক্ষেত্রে এর পরিচিতি নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের শতক হিসেবে, সেরকম বিংশ শতাব্দী সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের শতক, একবিংশ শতাব্দী বা 21 শতক নলেজ রেভলিউশনের শতক হিসেবে পরিচিত হবে। 21 শতক নিয়ে এসেছে চন্দ্রযানের চন্দ্রে অবতরণ থেকে করোনা ভাইরাস পর্যন্ত। স্বামীজি বলেছিলেন, ওয়েস্টার্ন সায়েন্স মাস্ট বি কাপলড উইথ ইস্টার্ন বেদান্ত। বেদান্ত বিজ্ঞানের ভাষায় কথা কইবে, আর বিজ্ঞান মানব কল্যাণের ভাষায়। কিন্তু আমরা স্বামীজির কথা কি শুনেছি? শোনবার চেষ্টা বোধহয় করিনি। স্বামীজির কথা শুনলে আজ বিজ্ঞানের একটা মানবিক মুখ দেখতে পেতাম, আর তাই যদি হতো তবে কোভিড-19 অতিমারির প্রাদুর্ভাব আমরা দেখতুম না। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তাই 21 শতকটির বাইরে হাসির ফোয়ারা থাকলেও ভেতরে চাপা আর্তনাদ, আর সেখানেই প্রাসঙ্গিকতা রামকৃষ্ণ সংঘের। স্বামী বিবেকানন্দ 1893 9/11 বক্তৃতায় যা বলেছিলেন, অর্থাৎ 11ই সেপ্টেম্বরের বক্তৃতায় যা বলেছিলেন, তার সারবস্তু ছিল হিংসা নয়, মৈত্রী। সহিষ্ণুতা শুধু নয়, গ্রহিষ্ণুতাও। দেশ নয়, প্রেম। সংকীর্ণতা নয়, ঔদার্য। পরশ্রী কাতরতা নয়, সহানুভূতি। কিন্তু 21 শতকের দোরগড়ায় আমরা কি দেখলাম? আরও একটি 9/11। আমেরিকান টাওয়ারকে ধূলিসাৎ করে দেওয়া হলো, হিংসায় উন্মত্ত পৃথ্বী। কিন্তু কেন? কারণ 1893 9/11 কথা আমরা শুনিনি, শুনবার জন্য কোনো আগ্রহ ছিল না। স্বামীজি বলেছেন, ইউ আর স্ট্যান্ডিং অন এ ভলক্যানো। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশনস হলো। আমাদের মা, আপনার মা, আমার মা, সবার মা, মা শারদা বললেন, এদের ভালো ভালো কথাগুলো শুধু মুখের কথা, মনের কথা নয়। মা কত সত্যি ছিলেন, পরবর্তী ঘটনা তা প্রমাণ করে দিল। লিগ অফ নেশনস ভেঙে গেল, হলো ইউএনএ, এরপর ইউএন। আশ্চর্য, ইউএন চার্টারের সাথে রামকৃষ্ণ সংঘের মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের অদ্ভুত মিল। উথান, যিনি রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি কথা বলেছেন। তার কথারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল, যিনি ছিলেন 1987 থেকে 1999 পর্যন্ত, সেই ফ্রেডেরিকো মেয়র জারাঙ্গোজার কণ্ঠে। স্বামীজি বলেছেন, আই ডু নট ইমাজিন, আই সি। স্বামীজি ঋষি, স্বামীজি দ্রষ্টা পুরুষ। তাই স্বামীজি কল্পনা বিলাসী নন, তিনি দ্রষ্টা। তিনি স্পষ্ট দেখতে পেতেন ভবিষ্যৎকে। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করলেন তা অক্ষরে অক্ষরে মিলে গেল। তিনি রাশিয়ার উত্থান, চীনের উত্থানের কথা বললেন। ভারতবর্ষ সম্পর্কে বললেন, ইন্ডিয়া উইল রাইজ, বাট ইট মাস্ট সিট অ্যাট দ্য ফিট অফ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, সর্বকর্ম সমন্বয়কে ভারতবর্ষ অবশ্যই গ্রহণ করবে, তবেই ভারতবর্ষের উত্থান অবশ্যম্ভাবী। টয়েনবি বলছেন, যদি পাশ্চাত্যের ভাই ও বোনেরা সম্ভাব্য আগামী বিপর্যয়ের হাত থেকে সভ্যতাকে বাঁচাতে চাও, তাহলে প্রাচ্যের এই মানুষটির কথা শুনতে হবে। সেই মানুষটিকে অবশ্যই শ্রীরামকৃষ্ণ। স্বামীজির উদ্দেশ্য ছিল জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করা। আজ দিকে দিকে শূদ্র জাতির সাফল্য আমরা দেখছি। একটি ঘটনা বলি। ক্যালিফোর্নিয়ার জনবহুল রাস্তার ধারে দ্বীপ্রহরে পেট্রোল পাম্পের সম্মুখে নিজ দেহ জ্বালিয়ে দিল এক ধনী কন্যা, ন্যান্সি লুই মুর। 19 বর্ষীয়া তিনি ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তার হাতে ধরা ছিল শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র।
ভোগ ও সর্বস্ব সমাজের প্রাত্যহিক জীবনের বিষ হজম করতে পারেনি বেচারা ন্যান্সি। তবু সে অনুভব করেছিল শ্রীরামকৃষ্ণই নারী জাতির পরিত্রাতা, উচ্চ নিচ জনগণের পরিত্রাতা। তার পরদিন অলৌকিকভাবে ন্যান্সির সূত্র ধরে আমেরিকার সমস্ত সংবাদপত্রে চেপে ওঠে শ্রীরামকৃষ্ণের ছবি। 1961 সালে ব্রেটি ফাইডেন লিখিত বই দি ফেমিনিন মিস্টিক পাশ্চাত্য দেশগুলিতে নারী মুক্তি আন্দোলনের জোয়ার এনে দিয়েছিল। আর্থিক, সামাজিক, পারিবারিক বন্ধন থেকে মুক্তির আন্দোলন। 20 বছর পর এই লেখিকাই লিখলেন দ্য সেকেন্ড স্টেজ। সব মুক্তি পেয়েও পূর্ণতার সন্ধান পাচ্ছেন না তারা। তাই লেখিকা আশা করেছেন জগতের প্রতি মাতৃত্ববোধ, বিশ্বজননী রূপেই হয়তো নারী জীবনে আসবে যথার্থ মুক্তির অনুভূতি। ঠাকুর স্বামীজি এসেছিলেন এই নারী জাতির উত্থান সংগঠিত করতে, এবং এই বেটি ফ্রাইডেন, যিনি নারী মুক্তি আন্দোলনের 20 শতাব্দীর অন্যতম পুরোধা নেত্রী, তিনি কি মা সারদা দেবীর প্রতি ইঙ্গিত করেছিলেন? 21 শতকের নলেজ রেভলিউশন যদি সফল করতে হয়, তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রভায় আলোকিত হতেই হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণীর অস্তিত্ব নেই। কিছু আগে বিজ্ঞানী মহলে খুব হইচই হলো, মঙ্গল গ্রহে প্রাণ আছে, কিন্তু মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই, বিজ্ঞানীরাই স্বীকার করে নিয়েছেন। চন্দ্রযান 2 চন্দ্রে অবতরণ হয়েছে, চন্দ্রযান 2 চন্দ্রে অবতরণ করেছে, সেখানে কি কোনো প্রাণীর অস্তিত্ব আছে? আজ বৈজ্ঞানিকেরা এই প্রশ্নের ইতিবাচক উত্তর দিতে পারেনি। রামকৃষ্ণ সংঘ অবতার ও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর। তাই বলি, রামকৃষ্ণ সংঘ 21 শতকের আলোর দিশারি। মনে পড়ে স্বামীজির কথা। স্বামীজি বলছেন, কোট আনকোট, I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism. স্বামীজি বললেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবী এক আধ্যাত্মিক প্লাবনের উচ্ছ্বাসে পরিপ্লাবিত হয়ে যাবে। বেলুর মঠ হবে তার স্নায়ু কেন্দ্র। নীলাম্বর বাবুর উদ্যানবাটিতে যখন মঠ, তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এক অদ্ভুত দর্শন হয়েছিল। দর্শনটি এরূপ: শ্রীরামকৃষ্ণ গঙ্গা বক্ষে আবির্ভূত হয়েছেন, সাথে সাথেই আবার তার ভগবতী তনু গঙ্গার সাথে মিশে গেল, মিলিয়ে গেল। আবির্ভূত হলেন স্বামীজি মহারাজ। তিনি জয় রামকৃষ্ণ উচ্চারণের সাথে গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি সিঞ্চিত করছেন তৃষিত সমস্ত মানব জাতিকে, আর সবাইকে মুক্ত করে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, রামকৃষ্ণ সংঘের কি কিছুই শেখবার নেই 21 শতকের পৃথিবী থেকে? আপাত দৃষ্টিতে নিশ্চয়ই নেই, কারণ রামকৃষ্ণ সংঘ মানুষের ঊর্ধ্ব চেতনার উন্মেষের জন্য প্রত্যেক নরনারীকে অনুপ্রাণিত করে। রামকৃষ্ণ সংঘের সার্বিক সাধক, সাধন এবং সাধ্য 3ই আধ্যাত্মিক, আর পার্থিব জগৎ প্রয়াস করে অভ্যুদয়ের জন্য, নিঃশ্রেয়সের জন্য নয়। তবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবা আন্দোলন তো সেক্রেড অ্যান্ড সেকুলারের মধ্যে সেতু বন্ধন করেছে। There is no such thing as secular, everything is sacred. অনেকেই প্রশ্ন করেন, 21 শতকের পৃথিবীর কাছে রামকৃষ্ণ সংঘ নতুন করে কিছু শিখতে পারে কি? স্বাভাবিকভাবেই অভ্যুদয় নিঃশ্রেয়স যখন মিলেমিশে একাকার হয়ে গেছে, তখন 21 শতকের পৃথিবীর থেকে রামকৃষ্ণ সংঘের শেখবার কিছু কিছু উপাদান নিশ্চয়ই আছে। ইসরায়েলের ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি মধ্যযুগের যুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করতেন। মায়ানমারে তার সঙ্গে সত্যনারায়ণ গোয়েঙ্কা নামে এক ভারতীয়ের আলাপ হয়েছিল। তিনি হারারিকে বিপাসনা পদ্ধতিতে ধ্যান ইত্যাদি শেখান। হারারি এখন তার বেশ কয়েকটি বইয়ের দৌলতে বিখ্যাত। বইগুলোর নাম স্যাপিয়েন্স, এ ব্রিফ হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, হোমো ডিউস, এ ব্রিফ হিস্ট্রি অফ টুমরো ইত্যাদি। পৃথিবীর ইতিহাসে মানুষের অগ্রগতিকে বিশ্লেষণ করতে গিয়ে হারারি বলছেন, একলা মানুষ অন্যান্য প্রাণীর চেয়ে খুব বেশি এগিয়ে নেই, কিন্তু মানুষের উন্নতির মূলে আছে সমষ্টিগতভাবে বিভিন্ন কাহিনী বিশ্বাস করার এবং সেই অনুযায়ী কাজ করার ক্ষমতা। যেমন পিঁপড়েরা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে,
কিন্তু তারা কখনো সাম্যবাদী সমাজ গড়তে উদ্বুদ্ধ হয়ে রানী পিঁপড়েকে মেরে বিদ্রোহ ঘোষণা করতে পারে না। আরেকটি উদাহরণ হলো টাকার ব্যবহার। শিম্পাঞ্জিকে একটা কাগজের টুকরো দিয়ে যদি বলা হয় 2টি কলা দিয়ে দাও, এই কাগজটা অন্য কাউকে দেখালে 5টা কলা পাবে, সে বিশ্বাস করবে না। কিন্তু আমরা করি। এভাবেই স্বর্গ নরকের কাহিনী, শ্রেণীহীন সমাজের কাহিনী, শেয়ার বাজারের কাহিনী, জাতীয়তাবাদের কাহিনী বা বিশ্ব মানবতার কাহিনীতে বিশ্বাস করে আমরা কাহিনী অনুযায়ী বিভিন্ন লক্ষ্য পূরণের চেষ্টা করছি। সভ্যতার ইতিহাসের পাতা খুললে 3টি বিপদের কথা বারবার দেখা যায়: মন্বন্তর, মহামারী ও যুদ্ধ। সৌভাগ্যক্রমে মানুষ এখন এই বিপদগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। এমন নয় যে পৃথিবীতে সব মানুষ পেট ভরে খেতে পায়, কিন্তু অনাহারে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। এমনকি কারো যদি কিছুই না থাকে, তাও রাষ্ট্রের সাহায্যে, নানা আন্তর্জাতিক প্রকল্পের দৌলতে, বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে তার ক্ষুণ্ণবৃত্তির ব্যবস্থা হওয়ার সম্ভাবনা যথেষ্ট। মহামারী প্রসঙ্গেও সেই কথা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মানুষের গড় আয়ু অনেকটাই বেড়েছে, শিশু মৃত্যুর হারও লক্ষণীয়ভাবে কমে এসেছে। মাঝে মধ্যে কিছু সংক্রামক রোগ ছড়ায় বটে, কিন্তু তার প্রকোপ অনেকটাই সীমিত রাখা সম্ভব হয়। এইডসের মতো মরণ রোগ এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে। করোনার মতো এরকম দুর্বিষহ এক ভাইরাস, তাকেও পৃথিবীর মানুষ সমানভাবে মোকাবিলা করে যাচ্ছে। যুদ্ধ এখনো আর আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ নয়। চেকভ বলেছিলেন, নাটকের প্রথম অঙ্কে যদি কোনো বন্দুক দেখা যায়, তৃতীয় অঙ্কে তা থেকে গুলি ছুটবেই। সৌভাগ্যক্রমে আমরা জঙ্গলের নিয়ম পেরিয়ে এসেছি, চেকভের নিয়মও অতিক্রম করে এসেছি। আমাদের পৃথিবীতে এখন যে অস্ত্র সম্ভার, তার প্রধান অংশ আশা করা যায় অব্যবহৃত থেকে যাবে। আগে শান্তি বলতে মানুষ বুঝতো 2 যুদ্ধের মাঝখানে বিরতি পর্ব। এখন শান্তি আমাদের স্থায়ী পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু ব্যতিক্রম সত্ত্বেও সাধারণভাবে এটা বাস্তব অবস্থা। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। অনাহারের সমস্যা কাটলে অতিভোজন ও স্থূলতার সমস্যা এসে হাজির হয়। মানুষের সামনে বেশ কিছু নতুন রকম বিপদও হাজির হয়েছে। তার মধ্যে প্রথমেই থাকবে জলবায়ু ও পরিবেশের সমস্যা। এখনো অবধি মানুষ এই সমস্যার সমাধানে নামমাত্র উদ্যোগ নিয়েছে। আশা করা যায় এই শতাব্দীতে মানুষ এই সমস্যাকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধানের রাস্তা খুঁজবে। মানব সভ্যতার অস্তিত্ব নিশ্চিত করতে এই কাজ না করলেই নয়। একই সঙ্গে মানুষের দায়িত্ব নিজের হাত থেকে নিজেকে রক্ষা করা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি যেমন মানুষের প্রাণ বাঁচাতে পারে, আবার সেই উন্নতিকে কাজে লাগিয়েই প্রাণঘাতী জীবাণু বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বড় মাপের ধ্বংস সাধন সম্ভব, যেমন করোনা প্যান্ডেমিক। পরমাণু বোমা ব্যবহার এই অপপ্রয়োগের পরিণাম পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে। সেই শিক্ষাকে ভুললে যে বিপর্যয় ঘটবে, তার দায় মানব জাতির উপরেই বর্তাবে। অজ্ঞতা বা অক্ষমতা নয়, মানুষের জ্ঞান ও ক্ষমতাই তার কারণ হবে। সামাজিক ও রাজনৈতিক বেশ কিছু বদল আমরা দেখতে পাচ্ছি। তার একটা হলো মানুষের জীবনে ব্যক্তিগত অংশের পরিসর ক্রমেই কমে আসা। কেউ কেউ একে এজ অফ সার্ভিলেন্স ক্যাপিটালিজম আখ্যা দিয়েছেন। অফিস, দোকান, ব্যাংক, স্কুল, কলেজে সিসিটিভির ব্যবহার থেকে শুরু করে মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য এখন নজরদারির আওতায়। প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সুযোগে এই তথ্য কাজে লাগিয়ে মানুষের আচরণ নির্ধারণ করতে সক্রিয় অনেকেই। বিজ্ঞাপনদাতা চাইছেন মানুষটির পছন্দ মতো বিজ্ঞাপন বেছে নিতে। রাষ্ট্র চাইছে আরও মানুষের কাছে নিজের কাজগুলি গ্রহণযোগ্য করে তুলতে। বিগ ডেটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সুযোগ এনে দিয়েছে। সব ক্ষেত্রেই যন্ত্র তথা অটোমেশনের প্রয়োগ বাড়ছে। অনেক কোম্পানি মানুষ কমিয়ে রোবট কাজে লাগাচ্ছে। আগামী দিনে শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রেও রোবটের ব্যাপক প্রচলন হবার সম্ভাবনা। মানুষের মস্তিষ্ক কম্পিউটারের যোগ সাধনের চেষ্টাও চলছে। ভবিষ্যতে এমন হওয়া বিচিত্র নয় যে রোবটের মস্তিষ্ক কলকাতায়, কিন্তু সিঙ্গাপুরে একজোড়া কৃত্রিম হাতকে নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে কোনো রোগীর অস্ত্রোপচার সেরে ফেলল সেই ডাক্তার।
এমনকি রক্ত স্রোতে মিশিয়ে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পাঠানো যায় এমন ন্যানো রোবট তৈরির প্রয়াস চলছে। কিন্তু মানুষের স্বভাবের মূলে এক অতৃপ্তি যা পাওয়া গেছে তাতে তার সন্তোষ নেই। সে ক্রমশই সীমানা বাড়িয়ে যেতে চায়। মন্বন্তর, মহামারী ও যুদ্ধকে কবজায় আনার পর মানুষের সম্ভাব্য লক্ষ্য জরা ও মৃত্যুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা। 2013-তে শুরু হয়েছে গুগলের ক্যালিকো প্রজেক্ট, যার লক্ষ্য জরা ও মৃত্যুর বিজ্ঞান ও প্রযুক্তিগত সমাধানের চেষ্টা। এত উন্নতি সত্ত্বেও মানুষ কি মানুষ অর্থাৎ মান আর হুঁশ হতে পেরেছে? রামকৃষ্ণ সংঘ সোশ্যাল মিডিয়া এবং আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে পারে পৃথিবীর সর্বত্র রামকৃষ্ণ সংঘের ভাব ও আদর্শকে ছড়িয়ে দিতে। পশ্চিমবঙ্গের জনৈক প্রাক্তন রাজ্যপাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, কোট আনকোট, "Swamis of Ramakrishna order are as comfortable with the computer as with the rosary." রামকৃষ্ণ সংঘ 21 শতকের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আজকের গ্লোবাল ভিলেজের কনসেপ্ট যখন প্রত্যেকের মনে দানা বেঁধেছে, তখন রামকৃষ্ণ সংঘ তার শিব জ্ঞানে জীব সেবা ও বেদান্ত প্রচার শুধু ভারতীয় উপমহাদেশ অথবা ইউরোপ এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। রামকৃষ্ণ সংঘ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। 21 শতক তাই রামকৃষ্ণ সংঘের অমৃতায়নের জন্য রামকৃষ্ণ সংঘকে হাতছানি দিচ্ছে সমগ্র পৃথিবীর এক মশালের মতো ছড়িয়ে পড়তে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে গানের পসরা। অবশেষে উপসংহারে স্মরণ করি ক্রিস্টোফার ইশারুডের মন্তব্য। তিনি বলেছেন, কোট, "The Ramakrishna movement is unique because its founder was unique. Even those who do not wish to believe that Sri Ramakrishna was a son of God, like Jesus of Nazareth, must surely admit that he is incomparably the greatest spiritual leader produced by mankind in the past 2 centuries. This claim is almost absurdly modest. And who in the world's recent history can stand beside Ramakrishna's disciples, Vivekananda and Ramananda?" Unquote. Again, I quote Isharud, "Spiritual truth is eternal, but it has to be restated and redemonstrated in human life in order that it may solve the varying problems of each succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught for us, not for the men of 2000 years ago, and the Ramakrishna movement is responsible for the spreading of his gospel amongst us here and now. For this reason alone, the movement must be regarded as the most important of all existing religious movements, no matter how large or influential or venerable the others may be." The statement may sound startling as of today. It is always hard to recognize the power and magnitude of a new spiritual force. The Ramakrishna movement is very new, historically speaking. The growth of such a force can only be traced in retrospect after centuries have passed. By the time the historians have become aware of a great spiritual revolution, the revolution has completed itself and spent its energy, and a new revolution is about to take place. Unquote. রামকৃষ্ণ সংঘ প্র্যাকটিক্যাল বেদান্তর কথা বলবে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, আধ্যাত্মিক বিকাশের কথা বলবে। 21 শতক থেকে রামকৃষ্ণ সংঘ এই শিক্ষা নিতে পারে, স্বামীজির স্বপ্ন সাকার হতে চলেছে। ইন্ডিয়া মাস্ট রাইজ, বাট ইট মাস্ট সিট অ্যাট দ্য ফিট অফ শ্রী রামকৃষ্ণ। 21 শতকের আহ্বান রামকৃষ্ণ সংঘের প্রতি। এসো রামকৃষ্ণ সংঘ, তোমরাই পারবে জনতা জনার্দনের মন্দিরে গণপতিকে প্রতিষ্ঠা করতে। সবার জন্য স্বামীজি মহারাজের চরণ কমলে প্রার্থনা জানাই। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী থাকুন,
সবাই নিরাময় থাকুন, সবাই সত্যশিব সুন্দরের দর্শন লাভে ধন্য হন, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এতক্ষণ ধরে আপনারা আমার এই কথাগুলো শুনলেন। এবং পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমার স্নেহের ভাই কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজকে এবং সর্বোপরি কথামৃত ভবনের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী দীপক গুপ্ত মহাশয়কে। সকলকে নমস্কার, শ্রদ্ধা, ধন্যবাদ।